সাথে সাথে আপনার বক্তব্যই শুনছিলাম, শুধু ভারতীয় না, আন্তর্জাতিক আরো চীন, রাশিয়ার মিডিয়াতেও বাংলাদেশ সম্পর্কে নানান রকম অপতথ্য বা গুজবের জায়গাটি চলে আসছে। আমরা দেখেছি যুক্তরাজ্যের অল পার্লামেন্টারি গ্রুপ, সেখানে বলা হয়েছে 5ই আগস্টের পরে বেশি হত্যাকাণ্ড হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মানে যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে এই বিষয়ে জানিয়েছেন। আমরা দেখেছি নির্বাচনের আগে, মানে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্পের সে টুইট, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বর্বরচিত অত্যাচার হামলা হচ্ছে, এরকম বক্তব্য এসেছে। মানে এই যে অপতথ্য বা যেটাকে আসলে আমরা স্বীকৃতি দিচ্ছি না, যে তথ্যগুলোকে, যেগুলোকে আমরা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বলছি, এগুলো এত ছড়িয়ে যাচ্ছে কেন? আজকে প্রধান উপদেষ্টাও এই বিষয়টি বলেছেন যে এই যে এই অপতথ্য, বিভ্রান্তিকর তথ্যগুলো এত যে ছড়াচ্ছে বা এত যে প্রচার হচ্ছে একদম আন্তর্জাতিক বিভিন্ন দেশে দেশে, এটি কেন হচ্ছে? না, এটা যদি কেউ ভেস্টেড গ্রুপ যদি অনেক মিলিয়নস অফ ডলার ব্যয় করেন, তাহলে সেক্ষেত্রে তো এগুলো তো হবেই। অনেক ক্ষেত্রে এরা একদম টার্গেটেড ওয়েতে ওরা অপতথ্য ছড়ান। এখন আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, এর সম্পর্কে, তার সম্পর্কে, কতজনের সম্পর্কেই তো অপতথ্য ছড়ানো যায়। অপতথ্য ছড়াতে লাগে হচ্ছে অনেক টাকা লাগে। সেই টাকাটা যারা এতদিন ধরে প্রতি বছর $16 বিলিয়ন করে চুরি করে বাইরে নিয়ে গেলেন, তারা সেই টাকাগুলো এখন ব্যয় করছেন, তারা বিভিন্ন জায়গায় ব্যয় করছেন। এবং এটা পুরো তো একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের মিস ইনফরমেশনটা ছড়ানো হচ্ছে তাদের তরফ থেকে, ইন্ডিয়ান মিডিয়াদেরকে এটা বলা হচ্ছে। এবং বিদেশে যারা এই যে ইভেন পার্লামেন্টারি গ্রুপগুলোকেও তারা লবিস্ট নিয়োগ করে ওদেরকেও মিস ইনফর্ম করছেন, আমরা এটা দেখছি। এর প্রভাব কেমন? এর প্রভাব আমি তো বললাম যে গ্রাউন্ড রিয়ালিটি তো আপনারা এসে দেখে, আমরা সবাইকে এই জন্য বলছি যে আপনারা এসে বাংলাদেশে এসে দেখে যান, 2-3 দিন থাকেন, 5-6 দিন, বা আরো যদি আরো লং ফর্ম জার্নালিজম করতে চান, পুরোটা যদি আরো ভিতরে একদম শিকড়ে গভীরে যেতে চান, আরো 7-8 কেন 1 মাস থেকে বাংলাদেশে থেকে রিপোর্ট করে যান। শেখ হাসিনার আমলে সাংবাদিকদের, বিদেশি সাংবাদিকদের ঢুকতে দিত না। বিদেশি সাংবাদিক বাংলাদেশে আসতো অনেকটা চুরি করে, জার্নালিস্ট ভিসাকে লুকিয়ে সে টুরিস্ট ভিসা আসতো। অনেক ক্ষেত্রে ঢাকায় এসে তারা ভিসা নিত, ভিসা অন অ্যারাইভাল নিত। এইখানে আমরা ডেকে ডেকে বলছি যে আসেন, এসে বাংলাদেশটা দেখে যান কি হচ্ছে, ইউ ক্যান সি ফর ইউরসেলফ। আমরা আশা করছি যে এই ধরনের, তো বাংলাদেশে তাদের প্রতিনিধিও আছে, অনেকগুলো গণমাধ্যমেরই আছে, এই জন্য বড় বড় গণমাধ্যম গুলো তো ভালোই রিপোর্ট করছে। বিবিসি কি খারাপ রিপোর্ট করছে? আমি তো দেখছি না। বা সিএনএন বা নিউ ইয়র্ক টাইমস, তারা তো এখানে আসছে, তাদের এখানে আছে। বা আমি ছিলাম এপি, বা ধরেন এপি বা রয়টার, তাদের তো অনেকেই ভালো রিপোর্ট করছেন, আমরা দেখছি তো। এখন যেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া, তাদের অনেকের অনেক টাকা সত্ত্বেও, তাদের অনেকের অনেক টাকা আছে, কিন্তু তারা তো টাকাটা এখানে ব্যয় করবেন না। তারা ওইখান থেকে অপতথ্য ছড়াতে বেশি ব্যস্ত এখানে আসার চেয়ে। এখন এটাকে ওরা যদি আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি এক দেয়ালের সাথে কথা বলছি, যার কান নাই, যার চোখ নাই, তার সাথে আমি কার সাথে কথা বলছি, সে শুনেও না শোনার ভান করছে। আমি বারবার বলছি যে ঘটনাটা এটা, আপনি এসে দেখে যান, আপনি যাচাই করেন। আপনি তো অবশ্যই আমার কথাটা নিচ্ছেন, বাট আপনার তো যাচাই বাছাই করার সুযোগ তো আছে। আপনি এসে ওইগুলো যাচাই বাছাই করে দেখেন, আমি কি আপনাকে মিথ্যা তথ্য দিলাম নাকি প্রোপাগান্ডা করলাম। তা আমরা তো তাদেরকে এটা আহ্বান করছি, এসে এটা দেখে যান। কিন্তু তার তো ইন্টারেস্টই নাই, সে অপতথ্য ছড়াতে বরঞ্চ উৎসুক বেশি। এতে ক্লিক বেট জার্নালিজম হয়। আজকে দেখেন একটা ওদের একটা কি এবিপি আনন্দে, আমি জানি না এটা ফেক কিনা, বাট আমি টিভিতে ইয়েতে দেখলাম, কি জন্য একটা ফেসবুকে দেখছি, আমি শিওর না এটা কিন্তু ফেক কিনা। অনেক সময় তো আবার মিম বানিয়ে অনেকে ছেড়ে দেন যে বাংলাদেশের থেকে নাকি 3 লক্ষ রিক্সা, ইলেকট্রিক বাইক রিক্সা ওই ইন্ডিয়ার দিকে যাচ্ছে। এই যে ফালতু নিউজ বা এগুলোও যে ওকে শেয়ার করছেন, মূল জিনিসটা আপনি একটা ক্লিক বেট করতে পারবেন। এখানে মানুষ বেশি ভিউ পাওয়া মানে হচ্ছে আপনি একটু বেশি ডলার পাওয়া, এই তো দেখছি। তাহলে আসলে এখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশকে এটি জাস্ট মানে কি বলে, ইগনোর করবে, কোনো ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া দিবে, না কি করবে? মানে এটা নাকি চলতেই থাকবে এরকম? না, আমরা এগুলো যেগুলো অপতথ্য, যেগুলো সিরিয়াস রকমের, আমরা সবগুলোকেই আমরা জানাচ্ছি যে এটা মিথ্যা। এটা আমরা বলছি, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে আমরা কথা বলছি, আমি নিজে কথা বলছি, আমার কলিগরা কথা বলছেন, বাংলাদেশের সিভিল সোসাইটির লোকজন কথা বলছেন, বাংলাদেশের অন্যান্য জার্নালিস্টরা কথা বলছেন। সবাই মিলে আমরা গ্রেটার এঙ্গেজমেন্টে যাচ্ছি। আমরা মনে করি যে গ্রেটার এঙ্গেজমেন্টে যে ধরনের মিস ইনফরমেশনের সুযোগটা তৈরি, যেটা হচ্ছে সেটা আর সেই সুযোগটা আর তৈরি হবে না। আমরা মনে করি যে এতে যেটা হবে যে একটা গ্রেটার ট্রান্সপারেন্সি হবে, বাংলাদেশের সোসাইটিকে বোঝাপড়ার একটা জায়গা তৈরি হবে। ওইটা হলে আমার মনে হয় যে এটা খুব দ্রুত চলে যাবে। যারা বাংলাদেশে আসছেন, আমি মনে করি গ্রাউন্ডের থেকে অপতথ্য ছড়ানোটা, মানে আপনি নিজের চোখে দেখে তো আর আপনি ডাহা মিথ্যা ছড়াবেন না।
মানে আমি যেটি জিজ্ঞাসা করছিলাম যে এটির আসলে এই যে গুজব বা ডাহা মিথ্যা যেটা আমরা বলছি সেটার আসলে প্রভাব কেমন, এই প্রশ্নটি করছিলাম। মানে এতে কি আমাদের সাথে বিভিন্ন দেশের বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান সেখানে কোনো রকম প্রভাব পড়ার জায়গা আছে, বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম? না, এটা পুরো প্রভাব মোটেই পড়ছে না। আপনি আজকে যে ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনের যারা লিডিং অ্যাম্বাসেডার সবাই ছিলেন, সবাই তো এক বাক্যে বললেন তারা বাংলাদেশের এই গভর্নমেন্টকে সাপোর্ট করেন, স্ট্রংলি সাপোর্ট করেন, এই শব্দটা বলেছেন। আবার এটাও বলেছেন যে বাংলাদেশের এই গভর্নমেন্টের যে রিফর্ম এজেন্ডা সেটাকেও তারা ব্যাক করেন, তারা এটাকে সাপোর্ট করছেন, বলছেন যে আমরা তোমাদের সাথে আসি, তুমি কোথায় কোথায় তোমাদের সাহায্য লাগবে বা তোমাদের সাপোর্ট লাগবে আমাদেরকে বলো। তো এটা তো ওনারা তো ওনাদের যাদের এম্বাসি আছে, তো এম্বাসি গুলো নিজেরাও তো সংবাদ সংগ্রহ করে, তারা তো জানে কি হচ্ছে বাংলাদেশে, দেখছে না? জি, তার আর মানে বাংলাদেশের মিডিয়াও তো ইন্ডিপেন্ডেন্ট, তো মিডিয়া যে নিউজ গুলো করছে তারা তো দেখছে যে কোথায় আসলে কি হচ্ছে। কেউ তো নিউজ লুকাচ্ছে না, আমরা কাউকে বলছি না যে ভাই এই নিউজটা চেপে যান, এটা করেন না। আমরা এই পর্যন্ত আমাদের কোন স্টেট মেশিনারি কেউ কাউকে ডেকে বলছে না ভাই এই নিউজটাকে বন্ধ করেন, এই নিউজটা করবেন না, এটা দেশের ভাবমূর্তি নয়, নো থিং। আমরা বলছি আপনারা ইউ আর মোস্ট ওয়েলকাম, ডু হোয়াট এভার স্টোরি ইউ ওয়ান্ট টু ডু। আচ্ছা, মানে সেই জায়গাটি একটু আশ্বস্ত হবার বা জানবার চেষ্টা করলাম যে বাংলাদেশের উপরে এই ইনফরমেশন গুলো বা আপনি যেটি বলছেন ইন্ডাস্ট্রিয়াল স্কেল অফ মিস ইনফরমেশন, সেটির আসলে প্রভাব, নেতিবাচক প্রভাব পড়বে কিনা। আমি একটু মানে এই মিস ইনফরমেশন, বিভ্রান্তি বা গুজব, অপতথ্য যেভাবেই বলি, সেগুলো কি আসলে শুধুই গুজব? মানে কোথা থেকে এই বিষয়গুলো আসছে? বাংলাদেশ যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনি দেখেছেন যে তাদের যে রিপোর্ট, তারা বলছে অগাস্টেই 2010টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, এতে 9 জন নিহত হয়েছে, 4 জন ধর্ষণ বা গণধর্ষণের শিকার হয়েছেন, এর মধ্যে একজন বাক প্রতিবন্ধী। 69টি উপাসনালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে, 915টি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, 953টি ব্যবসা প্রতিষ্ঠান, এরকম একটা তথ্য তারা দিচ্ছে। যে মানে আসলে কি সব আমরা এগুলোকে কি আমরা আমলে নিচ্ছি, এই বিষয়গুলো তারা যে তথ্যটা উপস্থাপন করছে? ওরা যেটা যেমন ধরেন ওদের একটা এই তথ্যের একটা বড় অংশ হচ্ছে যে 9 জন মৃত্যুর কথা বলেছে। তো এই 9 জনের মৃত্যুকে নিয়ে আমরা বাংলাদেশের যে নেত্র নিউজ, আপনারা জানেন নেত্র নিউজ খুবই একটা সেকুলার একটা প্রতিষ্ঠান, এটা লেড বাই সুইডেনে আছেন তসনিম খলিল আছেন, তারা এটার উপর ইনভেস্টিগেশন করেছেন। ইনভেস্টিগেশন করে দেখেছেন যে পুরো যে মৃত্যুগুলো দেখানো হচ্ছে সেগুলোর পিছনে আসলে রিলিজিয়াস মোটিভেশন ছিল না, যে আমি আপনাকে খুন করছি বিকজ আপনি হিন্দু, সেটা তো না। যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই কেসগুলো হয়েছে পার্সোনাল কোনো কারণে মারামারি হয়েছে, অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার কোনো ক্ল্যাশে কেউ মারা গেছেন, অনেকে আবার 5 তারিখে না 4 তারিখেও মারা গেছেন, তো অনেকে এর মধ্যে আবার বিএনপি কর্মীও আছেন। তো এই যে ওনারা যে রিপোর্ট গুলো করছেন, পুরো জিনিসটা উনি যে মারা গেছে তার নাম নিয়ে ওনারা দিয়ে দিচ্ছেন। তা এখন আপনি এটাকে কি বলবেন? একটা হিন্দু বৌদ্ধ, আমি বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের কাছ থেকে আমরা একটা ফেয়ার রিপোর্ট আশা করি। তাদের অনেক মেম্বার, তাদের যথেষ্ট টাকা পয়সাও আছে, তারা এই রিপোর্ট গুলো করার আগে তো একটা ভালো বাংলাদেশের যে হিউম্যান রাইটস গ্রুপ আছে তাদের থেকেও সাহায্য নিতে পারেন। তারা তো তাদের যে এই রিপোর্টটা ইউএসএ সিনেটে হয়তো বা ডিসকাস হবে। এই রিপোর্টটা আপনি দেখেছেন মিলিয়নস অফ টাইমস, মানে 11, 12, 15 মিলিয়নের মতো এই রিপোর্ট গুলোকে মানুষ শেয়ার করছে, বা এই রিপোর্টটা নিয়ে কথা বলছে হচ্ছে ইউকে পার্লামেন্টারি। তা আমরা তাদের কাছে এক্সপেক্ট করেছিলাম যে তারা যে রিপোর্ট গুলো করবে তার মধ্যে ক্রেডিবিলিটি এনশিওর করবে, কিন্তু আমরা তো তাদের রিপোর্টে কোনো ক্রেডিবিলিটি দেখি না। আপনি 9 জনের মৃত্যু করলেন, কোনোটাই টিকে না, সবগুলোই দেখা যাচ্ছে ইদার পলিটিক্যাল, নয় পার্সোনাল বা অন্য ফ্যামিলি ডিসপিউট, এই টাইপের ইয়েতে মৃত্যু হয়েছে। তারা এটি তারা স্পষ্ট করছে বা এটি তারা জোর দিয়ে বলছে যে এগুলো একটাও রাজনৈতিক কারণে না, এগুলো সাম্প্রদায়িকই, মানে এই বিষয়টিও তারা এইটাই তো আমরাও বলছি যে এটা একটাও সাম্প্রদায়িক না, এগুলো রাজনৈতিক বা পার্সোনাল। এখন আপনি আমি আমার কথা বলছি, ওরা ওর কথা হচ্ছে। আমরা এবং এই জন্য ইনভাইট করছি যে যারা এগুলো ইনভেস্টিগেট করে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ করে বা অ্যামনেস্টি, তারা এসে দেখুক না, আমরা কাউকে আটকাচ্ছি না। বা যারা একদম ইয়েতে, এবং ওরা তো এটাই বলছেন, ওরা এটাও বলেছে যে গত বছর হাসিনার আমলের শেষ যেটা অর্থ বছর ছিল, জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত, ওইখানে ওরা বলছে 45 জন মারা গেছে। আপনি ওদের রিপোর্টটা সার্চ দিয়ে দেখেন, 1045টা অ্যাটাক হয়েছে এবং 45 জন মারা গেছেন। ওইখানেও আমরা দেখছি যে এইখানেও এক ধরনের ওনার লোক, অথচ আইন ও সালিশ কেন্দ্র ওরাও বাংলাদেশে এটা মনিটর করে যে বাংলাদেশে কেউ ধর্মীয় দাঙ্গায় কেউ মারা গেলেন কিনা বা অধিকার করে, তাদের কিন্তু একজনও নাই, তাদের লিস্টে একজনও নাই, অথচ ওনারা 45 জন মৃত্যু দিয়ে বসে আছেন। তাই জন্য আমরা বলছি যে তাদের রিপোর্টের ভয়ঙ্কর রকমের ক্রেডিবিলিটির অভাব।
এই ক্রেডিবিলিটি তারা ইনশিওর করে আসুক। পৃথিবীতে এটা টিকে না, আপনি যদি ক্রেডিবল না হন আপনাকে কেউ কোট করবে কিন্তু না, দেখা তো যাচ্ছে আপনাকে কেউ পৃথিবীতে টিকে যাচ্ছে, পৃথিবীতে তো এটাই টিকে না, যাচ্ছে। এটা আপনি জোর করে টিকানো হচ্ছে। এটা যেটা হচ্ছে জোর করে যে না আমি তোমার কথা নিব না, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমরা তো বলছি যে তার রিপোর্ট ফেয়ার না, এবং যারা ফেয়ারনেসটা টেস্ট করে তারা এসে দেখুক না। মানে অভিযোগের আঙ্গুলটা তো সরকারের দিকেই অনেকটা, যে সরকার এটা ব্যর্থ হচ্ছে, বা সরকার মানে সরকারের জায়গা থেকে তো তারা তো হিন্দু না, সরকারের কোনো ব্যর্থতা নাই, সরকার এখানে ব্যর্থতা নাই। আমরা আমাদের যেগুলো সত্য আমরা সেটা তুলে ধরছি যে এই হয়েছে, আমরা এটা তুলে ধরছি। আমি এটাও স্বীকার করি যে বাংলাদেশে কিছু কিছু আইসোলেটেড কেসে কিছু ধর্মীয় এই ধরনের ভায়োলেন্স হয়েছে, আমরা এটা অত অস্বীকার করছি না। কিন্তু এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে, যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা করছেন তাদের উচিত, তারা একটা যদি ক্রেডিবল অর্গানাইজেশন হয়, দে শুড সাবমিট দেয়ার তাদের রিপোর্টটা সেভাবে করা উচিত। মানে আপনি যদি জার্নালিজম করেন, কেন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ? আপনি বলছেন যেটা ক্রেডিবল। আমি জানি না, এটা ওদের সিস্টেমেটিক একটা ফেইলিউর থাকতে পারে। তারা হয়তোবা এই রিপোর্ট গুলো, উনি সেদিন ওদের একজন জেনারেল সেক্রেটারি বললেন তারা পত্রিকা দেখে রিপোর্ট গুলো করছেন। তাই আমি অবাক করলাম যে আপনি পত্রিকা দেখে এটা রিপোর্ট করবেন কেন? আপনি আপনার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে ওদের চ্যাপ্টার আছে, প্রত্যেকটা উপজেলাও হয়তো বা চ্যাপ্টার আছে, তাদের মাধ্যমে ওনারা ইনফরমেশন নেবেন। পারলে ওরা একজন হিউম্যান রাইটস এর যারা ইনফরমেশন কালেক্ট করে তাদের একজনকে এমপ্লয় করাবেন, বেশি টাকা তো লাগে না, 20, 30, 40 হাজার টাকা লাগে। তো এটা দিয়ে ওনারা এটা সিস্টেমেটিক ওনারা রিপোর্ট করবেন। ওনারা এটা করছেন না, ওনারা যে কাজগুলো করছেন এটা বরঞ্চ বাংলাদেশের বাংলাদেশকে ওনারা পুরো বাংলাদেশের সমাজকে ওনারা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। জি, মানে তাদেরও ক্রেডিবিলিটির জায়গায় মানে প্রশ্ন তুলছেন। আপনি বলছেন যে সেটিও একটা প্রশ্ন, কিন্তু বা গ্রহণযোগ্যতার জায়গায় ঝামেলা আছে। মানে কিন্তু কদিন আগে আরেকটা ঘটনার কথা বলি, সুনামগঞ্জে আপনি সেটাও লক্ষ্য করেছেন, হিন্দুদের বাড়িঘরে সেখানে যে হামলার ঘটনা ঘটেছে। মানে এই বিষয়গুলো তো খুব আমলে নেবে, যেহেতু আপনিও বলছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল স্কেল অফ। না, আমরা আমলে নিচ্ছি, আমরা এই ব্যাপারে আপনি শীঘ্রই দেখবেন কারা কারা অ্যারেস্ট হয়েছে, আমরা এটা প্রকাশ করব। জি, আমরা আমলে নিচ্ছি, আমরা এটাকে হেলাফেলায় নিচ্ছি না, সিরিয়াস ইস্যু এটা। আসলে এরপরে আমলে নিয়ে আপনারা কি করেছেন সেটা একটু জানতে চাই। আমরা যারা যারা ইনভলভ তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। আপনারা দেখবেন, আমরা বলছি আপনারা দেখবেন কাকে কাকে অ্যারেস্ট করি, আপনারা দেখবেন। আমি আসলে দেখছিলাম গণমাধ্যমের খবরে, দেখছিলাম যে সেখানে যেই কারণে হামলা, কোরআন অবমাননা, 17 বছরের একজন কিশোর আকাশ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সাইবার সিকিউরিটি আইনে তাকে মামলা দেওয়া হয়েছে, কিন্তু বাড়িঘরে হামলার ঘটনায় কোনো মামলা হয়নি। মানে হিন্দুদের বাড়িঘরে যে হামলার ঘটনা হলো সেটাতে কোনো মামলা হয়নি। না, সেটা আপনি দেখবেন, আমি বললাম তো আপনি দেখবেন, ইউল সি রেজাল্টস। মানে কিন্তু মামলায় যদি না হয় তাহলে আসলে কি দেখবো আমরা? না, মামলা ছাড়াও কি অ্যারেস্ট হয় না? মামলা ছাড়া অ্যারেস্ট হয় না? আমরা যাকে অ্যারেস্টের সময় তো অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করার পরেও মামলা হয়, অসুবিধা নাই। কেউ যদি সাসপেক্ট হয়, আসলে যখন আসলে এইরকম একটা পরিস্থিতি বিরাজ করছে তখন এটি কেমন বার্তা দেবে যে আসলে ধর্ম অবমাননা ঠিক কি করলো যাতে ধর্ম অবমাননা হয়ে গেল সেটিও স্পষ্ট না, সেটিও কোথাও নাই। তাকে গ্রেপ্তার করা হলো, সাথে সাথে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়ে গেল, কিন্তু অন্যদিকে হিন্দুদের বাড়ি ঘরে যে হামলার ঘটনা হলো সেখানে কোনো মামলা হলো না। এটা কেমন বার্তা মানে যাবে? আপনি দেখবেন, আমি বলছি দেখবেন। জি, কিন্তু মানে যদি দেখি নাই এখনো পর্যন্ত, আপনি বলছেন যে সামনে হয়তো দেখবো। নিশ্চয়ই এগুলো আন্তর্জাতিক গণমাধ্যম সহ আন্তর্জাতিক মানে বিভিন্ন সংস্থা। না, আমরা বলছি তো, আমরা কাউকে আটকাচ্ছি। বিবিসি তো যে রিপোর্ট করেছে, বিবিসি বাংলা সার্ভিস ওইখানে যে রিপোর্ট করছে, মোস্ট ওয়েলকাম। আপনারা কেউ ওইখানে রিপোর্ট করতে পারেন, আমরা কাউকে তো বাধা দিচ্ছি না। হ্যাঁ, এবং সেই রিপোর্টের মধ্যে এই বিষয়টা চলে আসছে যে হামলার ঘটনায় মামলা হয়নি, কিন্তু কোরআন অবমাননার ঘটনায় 17 বছরের কিশোর বা যুবক তাকে গ্রেপ্তার করা হয়ে গেছে। একটা বিষয় তো আসলে মানে এইরকম যখন টেনশন বা উত্তেজনার কথা যেটি শুরু থেকে আলোচনা করছি, তখন আমাদের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তাদের মধ্যে একটা অস্বস্তি, একটা কোথাও আতঙ্কের জায়গা কাজ করছে। তারা অনেক কিছুতেই খোলামেলা হতে পারছে না বা বলতে পারছে না। আপনারা কি এখানে কোনো পদক্ষেপ নিচ্ছেন, বিশেষ করে মানে বিশেষ একটা পরিস্থিতি যেহেতু বিরাজ করছে তাদেরকে বিশেষভাবে কমফোর্ট দেওয়ার জন্য? না, আপনি দেখেছেন তো প্রফেসর ইউনূস ক্ষমতা নেওয়ার পরেই, উনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হওয়ার পরেই তো ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, তাদের কমিউনিটির সাথে কথা বলেছেন। তারপরে আপনি দেখেন যে ওদের কমিউনিটির যে ইয়াং যারা লিডার, যারা অনেকেই আমাদের এই আন্দোলনে ছিলেন, ম্যাস আপরাইজিং এ ছিলেন, গণ অভ্যুত্থানে ছিলেন, তাদের অনেকের ইয়াং লিডারদের সাথে কথা বলেছেন।